মেয়ে হয়ে জন্মানোটা কি আমার অপরাধ ছিল? দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, পারছি না কারোর সাথে বলতে, পারছে না যেন সহ্য করতে, যে আল্লাহ আমার আব্বা তো আজ কয়েকদিন আমার সাথে কথা বলে না, তো আমাদের সম্পর্কটা কি আগের মতো আবার ফিরতে যাচ্ছে? শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে আমি তন্নি তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। অন্যান্য দিন ব্লগ শুরু করেই মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে, আর আজকে মুখ না ধুয়ে ফ্রেশ না হয়েই শুরু করলাম তোমাদের সাথে ব্লগ। দেখো, প্রথমে বিছনার চাদরটা তুলে ফেলেছি, কারণ আজকে মনে মনে ভাবছি যে বিছনার চাদরটা কেচেই দিব। তাই জন্য বিছনার চাদরটা আগে তুলে তারপরে হচ্ছে যে জানালাটা খুলে দিলাম। রোদ্দুর তো ঘরে বোঝা হয়ে গেছে, আর এত রোদ্দুর আসে জানালা দিয়ে যে ঘরে ঘুমাতে পারি না, প্রচণ্ড গরম হয়ে যায়। প্রত্যেকটা ঘরের জানালা খুলে দিলাম আর পর্দাগুলো সরিয়ে দিলাম। তারপরে এই যে দেখো, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম বিছানার চাদরটা নিতে। বিছানার চাদরটা তো তুলে রেখেছিলাম আগে, তারপর বালিশের কাভারগুলো খুলে দিলাম। আর এই যে এখানে কোল বালিশের কাভারটা খুলতে গিয়ে এত বড় বিপদে পড়ে গেলাম, বালিশের কাভারটা খুলতেই পারছিলাম না। মুখ দিয়ে গিটটা খুলতে গেছিলাম, গিটটা খুলছে না। তারপর হাত দিয়ে কিছুক্ষণ করার পরে তারপর হচ্ছে যে গিট্টাটা খুলে গেল এমনি থেকেই। তারপর হচ্ছে আমি গিট্টাটা খুলে তারপরে যে দেখো নিয়ে চলে আসলাম এগুলো কাচার জন্য আর কি। সকালে সব কাজ সারতে গেলে আর হচ্ছে যে অন্যান্য কাপড় জামা কাপড় ভেজাতে গেলে বিছানার চাদরের কথা মনেই থাকে না আমার। তাই কালকে রাত্রে থেকে প্ল্যান করেছি যে আগে ঘুমে থেকে উঠে বিছানার চাদরটাকে তুলে ভিজিয়ে দিব। তাই দেখো, বিছানার চাদরটাকে ঘুম থেকে আগে উঠেই হচ্ছে গুছিয়ে নিয়েছি, তারপরে জামা কাপড় কিছু ভিজাইছি আর বিছানার চাদরগুলোকে ভিজিয়ে নিয়েছি গো। বিছানার চাদর আর জামা কাপড় ভিজে চলে আসলাম ঘর সবগুলোকে ঝাড়ু দিয়ে নিতে। কালকে রাত্রে তোমার ভাইয়া লিচু খেয়ে দেখো ওই যে ওখানে ফেলে রেখেছিল রাত্রে, আর আমি এগুলোকে ঝাড় দিইনি, কারণ রাত্রে খেয়েছিল যখন 12টা বাজে। ওই রাত্রে আমার আর ঝাড়ু দিতে ইচ্ছা করছিল না, আমি শুয়ে পড়েছিলাম। তাই এই জন্য সকালবেলায় সব কিছু ঝাড়ু দিয়ে নিলাম। আর দেখো, আজকে অনেকগুলো ময়লা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। আর তোমরা আমাকে যারা যারা সাপোর্ট করছো তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ গো। কেননা তোমরা যদি আমাকে এতটুকু সাপোর্ট না করতে তাহলে হয়তো আমি এতটুকু সাপোর্ট পেতাম না। তবে আমি আশা করি তোমরা যারা যারা আমাকে এখনও সাপোর্ট করেনি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করে গো। তোমাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা আমার কাছে কিন্তু অনেক বড় পাওনা। এক এক করে 3টা ঘর, একটা ডাইনিং রুম, আর তারপর চলে আসলাম রান্নাঘরটা ঝাড়ু দিতে। আমি শেষে কিন্তু রান্নাঘরটা ঝাড়ু দিয়ে ময়লাটা একদম শেষ বালতিতে বোঝাই করে রাখি আর কি। বন্ধুরা, আজকে আমার শরীর বা মন দুটোর একটাও ভালো নেই। তারপর দেখো, সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি, আর একটার পর একটা কাজ তো করেই যাচ্ছি। এদিকে ডাইনিং টেবিলের অবস্থাটা দেখো, কালকে রাত্রে খেয়ে সেগুলো সেভাবেই পড়েছিল। শরীরটা অসুস্থ ছিল তো এজন্য রাত্রে কোনো কাজই করে রেখে দিতে উঠতে পারিনি আর কি। তো সকালবেলায় সব কিছু করে নিতে হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে শরীর যেন চলছেই না, তারপরেও যেন ঠেলা গাড়ির মতো নিয়ে চলাতে হচ্ছে আর কি। যেহেতু সাংসারিক কাজ, সংসারে আর কেউ নাই, কাজগুলোকে একা একা আমাকে সামলাতে হবে। এই জন্য সব কাজগুলোকেই আগে গুছিয়ে নিই, যেগুলো করতেই হবে সেগুলো আর কি বাদ রেখে কী লাভ হবে, তাই না বলো? এই জন্য সবগুলো আগে সবসময়ের জন্য যেটা করতেই হবে সেটা করে ফেলি আর কি। তোমরা তো জানোই যে জিহাদের ঘরটা একটু বেশি এলোমেলো থাকে, এটা তো তোমাদেরকে নিশ্চয়ই বলতে হবে না, তোমরা এর আগেও দেখেছো। দেখো, কাজ করতে করতে শরীরটা কেমন যেন ক্লান্ত বোধ লাগছিল, একটু বসে পড়লাম। বসে থেকে থেকে ভাবলাম যে বসে থাকলে তো হবে না, কাজগুলো তো করতে হবে, এগুলো তার অন্য কেউ আমাকে করে দেয় না। তারপরে এই যে 2টা বালতি নিয়ে আর জামা কাপড়ের কাছে চলে আসলাম। একটু হুইল পাউডার দিয়ে একটা বালতিতে জামা কাপড়গুলো আগে ভেজে নিচ্ছি, কারণ জামা কাপড় অনেক, আর হচ্ছে ছোটো বালতিটাতে বিছানার চাদরটা দিব, তাই জন্য আগে জামা কাপড়গুলো আমি ভিজে নিচ্ছি। আর এরপরে ছোট বালতিটারে দিয়ে দিলাম বিছানার চাদরটা। তারপর বালতি দুটাকে বাথরুমে আবার ধুয়ে আসলাম। আর এখানে কিছু পানি পড়েছিল আর হুইল পাউডারের পানি, যেগুলোকে আমি আবার একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম। হঠাৎ করে যেন কেমন বুকটা কেঁপে উঠলো, কিসের জন্য, কেন আমি বলতে পারবো না, কিন্তু আমার সাথে এমন কেন হচ্ছে? আমি কি পাপ করেছিলাম এই দুনিয়াতে এসে? মেয়ে হয়ে জন্মানোটা কি আমার অপরাধ ছিল, নাকি আমার পরিবারের জন্মটাই আমার অপরাধ ছিল? আমার ভুলটা কোথায়? কেন আল্লাহ আমার সাথে এরকমটা করছে? ভাবতেই যেন অঝরে 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে।
পারছি না কারোর সাথে বলতে, পারছি না যেন সহ্য করতে। বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। একা একা মরছি আর ভাবছি কি হচ্ছে আমার সাথে। আমার দিনগুলো কি এভাবে যাবে, নাকি ভালোভাবে কাটবে কোনো একদিন? কোনো একদিন কি আমি আলোর মুখ দেখব, নাকি আমার দিনগুলো এভাবে অন্ধকারের মধ্যেই কেটে যাবে? এগুলো ভাবতে ভাবতে আর কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত লাগছিল, মাথা যন্ত্রণা করা শুরু করে দিল। তারপর নিয়ে নিলাম চা, বানিয়ে একটু চা খেতে বসে পড়লাম। মাথা যন্ত্রণাটা এখনও কমেনি, বুকের ব্যথাটাও এখনও কমেনি। চাটা খেতে খেতেই হঠাৎ কলিং বেল বেজে উঠল, আর দরজাটা খুলতেই দেখি ব্যাগ ভর্তি বাজার। বাজারগুলো খুলে দেখলাম কুমড়োর শাক। অবশ্য কুমড়োর শাকটা দেখে মনটা ভরে গেল। কুমড়োর শাক কিন্তু আমি খুব পছন্দ করি। দেখো, তোমার ভাই আমার সাথে যাই হোক না কেন, আমার পছন্দের জিনিসগুলো কিন্তু বরাবরই কিনতে সে পছন্দ করে। তো এখানে মিষ্টি কুমড়া লাল টকটক করছে, আর দেখো দুইটা সিলভার মাছ। সিলভার মাছ খেতে আমি খুব পছন্দ করি, আর হচ্ছে সিলভার মাছের মাথা খেতে ভালোবাসি। এই জন্য বড় বড় দুইটা সিলভার কিনে নিয়ে এসেছে। আর মাছ যেহেতু বাজার থেকেই কেটে নিয়ে আসে, আর মাথাটা আমি কাটতে নিষেধ করেছিলাম, এজন্য মাথা দুইটা আস্ত রেখে দিয়েছে। বাজারগুলো লাভাচ্ছিলাম আর ভাবছিলাম যে আমাদের সম্পর্কটা কি আগের মতো আবার ফিরতে যাচ্ছে, আমাদের ভালোবাসাটা কি আগের মতোই আছে। যাই হোক, ভাবতে ভাবতে তরকারিগুলো ধুয়ে আসলাম ঘরের ভিতরে। হঠাৎ মনে পড়লো আমি তো জামা কাপড়গুলাই কাচি নেই। তারপর চলে গেলাম জামা কাপড়গুলো কাচতে। কেচে দেখো ছাদের উপরে এসে পড়েছি, আর ছাদে এসে দেখি 4 তলার একটা পিচ্চি ওখানে খেলা করছিল, আর ওর দাদিও অবশ্য ছিল, ওকে পাহারা দিচ্ছিল। তো ছাদে ততটা রোদ ছিল না, এজন্য খেলা করছিল। আর আমি যখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, ও বারবার ওখানে ক্লিপ নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসছিল। তা আমি বলছিলাম যে তুমি আমাকে ক্লিপগুলো হাতে তুলে দাও, আমি এক একটা করে লাগাই। কিন্তু ও আসছে, যখন আমাকে দেখছিল বারবার দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। ভালোই লাগছিল, মনটা একটু খারাপ ছিল। তারপর পিচ্চির দুষ্টামিগুলো দেখে কেন যেন মনটা তখন একটু ফুরফুরে লাগছিল। আসলে বাসায় যদি এরকম ছোট্ট ছটফটে বাচ্চা থাকে তাহলে হয়তো বা ভালো লাগতো, যেহেতু একাকী থাকি অনেক সময় ভালো লাগে না। তো তারপর দেখো এক এক করে সব জামা কাপড়গুলো আমি দিয়ে দিলাম। আর ওখানে বিছানার চাদরটা বেশি একটা পানি ঝরানো ছিল না, ছাদে নিয়ে এসে আমি পানিটা ঝরিয়ে নিলাম। আর এমন অবস্থা হবে আমি কখনোই ভাবি নাই, তাহলে হয়তো বা এখানে না দিয়ে অন্য সাইডে দিতাম। আমি যে বিছানার চাদরটা দিয়েছি সেই হচ্ছে যে দড়িটার নিচ হয়ে গিয়েছিল, যেটা আমি আগে বুঝতে পারি না। যদি আগে বুঝতাম তাহলে হয়তো বা একটু উঁচু জায়গায় দিতাম। তো যাই হোক, আমি যখন দিয়ে ফেলেছি এটাকে আর উঠাতে চাইনি। তারপর হচ্ছে যে একটা বুদ্ধি করলাম যে এখানে কিছু দিয়ে উঁচু করে দিব আর কি। তো যাই হোক, 4 তলার একজন মহিলা ছিল ওখানে, তো বললো যে এখানে একটা বাঁশ আছে, বাঁশটা দিয়ে উঁচু করে দাও। তো তার কথা শুনে ভাবলাম যে ঠিকই তো, বাঁশ দিয়ে যদি উঁচু করে দিই তাহলে হয়তো বিছানার চাদরটা ময়লা লাগবে না। তা দিতে দিতে বিছানার চাদরে একটু ময়লাও লেগে গিয়েছিল। ছাদে থেকে এসে তো প্রচণ্ড গরম লেগে গিয়েছে, আর ছাদে যদিও বা রোদ না থাকে তারপরেও ছাদের উপর গেলে কেমন যেন গা ঘেমে অস্থির হয়ে যায়। তারপর ওখান থেকে এসে চলে আসলাম শাকগুলোকে করতে। বেলা বাজে 12টা। আমি রান্না করব কখন, আমার মাথায় তো পুরো আগুন ছুটে গিয়েছে, কারণ আমার 1:30টার ভিতরে রান্না শেষ করতে হয়। এখন যদি 12টা বাজে তাহলে আমি কখন কাটবো আর কখন রান্না করব। আর যেহেতু শাক কাটতে কিন্তু একটু সময় লাগে, তো মাথায় তো প্রচুর টেনশন, একাতে মাথা যন্ত্রণা করছে, কিচ্ছু করার নাই। তাড়াহুড়ো করে দেখো এদিকে বান্ধবী ফোন দিয়েছে। আমার যেহেতু মন খারাপ, একটু মনটা ভালো করার জন্য ওনা বিভিন্ন ধরনের কথা বলছিল, তো মনটা একটু ভালোই লাগছিল ওর সাথে কথা বলতে বলতে। আর এই যে বান্ধবীর সাথে গল্প করতে করতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকগুলো কোটা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। শাকগুলোকে ধোয়ার পরে আমি রান্না করে ফেলেছি। আর রান্না করেই তোমরা তো দেখতে পাচ্ছ যে আজকে ঘরটা মুছছি। আজকে ঘরটা মোছা হচ্ছে রান্না করার পরে, কারণ সকাল থেকে তো অনেক কাজ করেছি, ঘর মোছার মতো সময় পাইনি। আর যেদিন সকালে আমি ঘর না মুছি সেদিন রান্না করে ঘর মুছি। এদিকে আমি ঘর মুছছি, আর দেখো জেহাদ কি দুষ্টামি করছে ক্যামেরার সামনে এসে। আসলে ও যে এত দুষ্টামি করছে আমি ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। যখন আমি ভিডিওটা এডিটিং করতে এসেছি তখন ও দুষ্টামিগুলো আমার চোখের সামনে পড়লো যে এতটা দুষ্টামিও করেছিল। আসলে আমি যখন ভিডিও করতে যাই তখন ও এরকম মাঝে মধ্যে দুষ্টামি করে ভিডিওটা নষ্ট করে দেওয়ার জন্য। তো ও জানি না কেন মন করতেছে, দেখো পা মা কী অবস্থা করতেছে, আমার দেখেই হাসি পাচ্ছে।
তো যাই হোক, এই যে আমাদের দুপুরের রেসিপি পুঁই শাক দিয়ে মাছ দিয়ে, আর হচ্ছে যে এখানে কুমড়ার শাক, যে কুমড়ার শাক শুধুই খাচ্ছে, আমিও কিন্তু অবশ্য শুধু খেয়েছি। তারপর একটা লম্বা করে ঘুম দিয়েছি, ঘুম দিয়ে ওঠার পরে এই যে হঠাৎ মনে পড়লো যে ছাদে তো জামা কাপড় আছে, তো জামা কাপড়গুলো নিতে আসলাম। নিতে এসে দেখি সে বাসটা তো পড়ে গিয়েছে, আর দুইটা ক্লিপও নাই, মানে দুইটা ক্লিপ চুরি হয়ে গেছে আর কি। কে নিয়েছে তা তো বলতে পারবো না, কারণ দেখিনি, কিছু বলার নাই। মানে কাপড় চোপড়গুলো দুইটা পড়েছিল নিচে, কিন্তু ক্লিপ নাই। কিন্তু আমি তো প্রত্যেকটা জামা কাপড়ের ভিতরে ক্লিপ দিয়ে গেছিলাম। তো যাই হোক, যে নিয়েছে নিয়েছে, এটা তো কোনো ব্যাপার না। জামা কাপড়গুলো ছাদেতে তুলে আনার পর চলে আসলাম ঘরে। আর ঘরে এসে এগুলো তো ভাঁজ করতে হবে। তো আমি আজকে কিন্তু একা একাই ভাঁজ করছি, কারণ আজকে আমার বান্ধবী আসে নাই। আর আজকে যেহেতু অল্প কাপড় চোপড়, তো এই জন্য একা একাই ভাঁজ করতে কোনো সমস্যা হচ্ছে না আমার। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে, কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে কমেন্ট করে আমাকে জানাতে, কিন্তু কেউ তোমরা আমাকে কমেন্টও করো না, কেন জানি না করো না। আর তবে একটা রিকোয়েস্ট, তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, আবারও অনুরোধ করছি তোমাদেরকে আমি। তো দেখো, যেহেতু কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, এখন আনলাতে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে যে বিছানার চাদরটা, এটাকেও আমি ভাঁজ করে নিচ্ছি। আর হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিয়ে আমাকে বলতেছে যে তার নাকি ভালো লাগছে না, সে একটু ঘুরতে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, চলো আমরা হচ্ছে যে আমার বাবার বাসাটার দিকেই ঘুরতে যাই। তো আমার বাবার বাসাটা একটু কাছেই, তাই বললাম যে আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে যাব। এই জন্য আমি একটু তাড়াহুড়া করে ওর সাথে কথা বলছি, আর হচ্ছে যে বিছানার চাদরটা বিছাচ্ছিলাম। দেখো আমি কত তাড়াহুড়ো করে হচ্ছে বিছানার চাদর, বালিশের কভার, তারপর হচ্ছে যে কোল বালিশের কভার, সব কিছুই আমি গুছিয়ে নিলাম আর কি। শরীফের সব ভাষা কথা লেগে গেছে, খুলে দাও তো। পারছিল না খুলতে, আমি তো সারা যাচ্ছি। এটা একদম পুরো এই পর্যন্ত চলে আসছিল, এই পর্যন্ত সব খাবার ছিল। পানি পানি, হ্যাঁ পানি ওই পর্যন্ত ছিল। আমি তো আসিনি, ছেলে পেলে সব গোসল করছিল এর মধ্যে। বান্ধবীকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি, আর হচ্ছে বাপের বাড়িতে আমি হেঁটে যাচ্ছিলাম। আর মনে মনে ভাবছিলাম যে আল্লাহ, আমার আব্বা তো আজ কয়েকদিন আমার সাথে কথা বলে না, তো আমি বাসায় গেলে আমার সাথে কথা বলবে কিনা, এটাও ভাবছিলাম আর যাচ্ছিলাম। তো যাই হোক, অবশেষে আমার বাপের বাড়িতে আমি পৌঁছেছিলাম। আমি বাপের বাসায় পৌঁছাই, কিন্তু আগে আমার বাপকে আমি মনে মনে খুঁজছিলাম যে আমার আব্বা কোথায়। তো ছাদের উপরে গিয়ে দেখি আমার আব্বা ওখানে কাজ করছে। কিন্তু একটা দুঃখের বিষয়, আমি গিয়েছিলাম আমার বাপের বাড়ি, কিন্তু আমার আব্বাই আমার সাথে একটু কথা বললো না। এটা কোনো একটা মেয়ের জীবনে এরকম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু একটা মেয়ের জন্য একটা বাপ তার সাথে কথা বলে না, এটা যে কত একটা কষ্টের জিনিস, সেটা হয়তো আমার জায়গায় যে থাকে সে হয়তো বুঝতে পারবে। তবু অনেক কষ্ট নিয়ে আমি আমার বাপের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার বাপ কোনো মতে আমার সাথে কথা বলেনি। আর যাই হোক, কারো জীবনে এরকম হয়েছে কিনা আমি জানি না। তো বন্ধুরা, অতি কষ্টের সাথে ভিডিওটা আজকে শেষ করছি, আর লং করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।